ঘর জামাই আমাদের সমাজে শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এমন একজন পুরুষের প্রতিচ্ছবি যার মেরুদণ্ড বলে কিছু নেই, স্ত্রী আর শাশুড়ির বাপটের কাছে যে সর্বদা মাথা নিচু করে থাকে। সকালের চা এগিয়ে দেওয়া থেকে শুরু করে বাজারের থলি বয়ে আনা, এটাই যেন তার নিয়তি। কিন্তু মুদ্রার উল্টোপিঠটা আমরা কজন দেখি? একটা মানুষ যখন তার আত্মসম্মান বিসর্জন দিয়ে শুধু ভালোবাসার টানে কিংবা পরিস্থিতির শিকার হয়ে শ্বশুরবাড়িতে থাকে, তখন তার বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসগুলো কি কেউ শুনতে পায়? আজকের গল্পটা তেমনই একজন মানুষের। নাম তার আকাশ। স্ত্রী রিয়া আর শাশুড়ি মল্লিকা দেবীর কাছে দিনের পর দিন যার পরিচয় শুধুই এক অপদার্থ আর নিষ্কর্মা স্বামী হিসেবে। কিন্তু তারা জানে না, এই শান্ত ধীরস্থির স্বভাবের আড়ালে লুকিয়ে আছে এক আগ্নেয়গিরি। আকাশের জীবনের মোড় ঘুরতে চলেছে এক অবিশ্বাস্য পথে। নিজের জমানো শেষ পয়সা দিয়ে কেনা কোটি টাকার রেয়ার ব্লু ডায়মন্ড নেকলেস যখন সে তার স্ত্রী রিয়াকে উপহার দেয়, রিয়া তখন সেই উপহারকে তার প্রেমিকের দান ভেবে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। ভাবুন তো, স্বামীর দেওয়া উপহারকে স্ত্রী যখন পরপুরুষের ভালোবাসা বলে মনে করে, তখন স্বামীর হৃদয়ে রক্তক্ষরণ কতটা তীব্র হতে পারে। অন্যদিকে পারিবারিক আভিজাত্যের মোড়কে ঢাকা এক পার্টিতে সেই আকাশকেই হতে হয় চরম অপমানের শিকার। গায়ে ৬ লাখ টাকার দামি লন্ডন স্যুট চাপিয়েও যখন তার মামা শ্বশুর তাকে ফুটপাতের ভিখারি বলে উপহাস করে, তখন কি ধৈর্যের বাঁধ ভাঙে আকাশের? অপমান, অবহেলা আর তাচ্ছিল্যের জবাব কি সে দিতে পারবে, নাকি আজও মুখ বুজে সহ্য করবে সব? জানতে হলে আমাদের সাথে থাকুন গল্পের শেষ মুহূর্ত পর্যন্ত। শহরের অন্যতম ব্যস্ত কর্পোরেট অফিস। লাঞ্চ আওয়ার প্রায় শেষ, কিন্তু রিয়ার কেবিনে কাজের চাপ কমছে না। ফাইলের স্তূপের মাঝে ডুবে থাকা রিয়া হঠাৎ চমকে উঠল দরজায় কড়ার শব্দে। তার সেক্রেটারি ধীর পায়ে ভেতরে প্রবেশ করল। তবে আজ তার হাতে কোনো ফাইল বা ল্যাপটপ নেই। আছে গাঢ় নীল মখমলে মোড়ানো একটি চমৎকার ছোট বাক্স। বাক্সটি দেখলেই বোঝা যায় এর ভেতরে সাধারণ কিছু থাকতে পারে না। সেক্রেটারি টেবিলের ওপর বাক্সটি রেখে বিনীতভাবে বলল, ম্যাম, আপনার জন্য একটা পার্সেল এসেছে। রিয়া ভ্রু কুঁচকে তাকালো। কে পাঠিয়েছে? সেক্রেটারি একটু আমতা আমতা করে বলল, সরি ম্যাম, প্রেরকের নাম লেখা নেই, শুধু ভেতরে একটা ছোট নোট আছে। কৌতূহলী হয়ে রিয়া খামটা তুলে নিল। তাতে খুব সুন্দর হাতের লেখা গোটা গোটা অক্ষরে লেখা, যার জন্য এই উপহার, আশা করি আজ সন্ধ্যায় এটা পড়লে তাকেই আসরের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র মনে হবে, এবং আমি আশা করছি আজকের রাতটি আপনার জীবনের স্মরণীয় হয়ে থাকবে। রিয়া বিভ্রান্ত, তার কপালে চিন্তার ভাঁজ। এই শহরে এমন কে আছে যে রিয়াকে এভাবে নাম পরিচয় গোপন করে এত দামি উপহার পাঠাচ্ছে? তার ব্যবসায়িক পার্টনাররা, নাকি অন্য কেউ? মনে হাজারো প্রশ্ন উকি দিলেও সব কৌতূহল ছাপিয়ে তার মনের ভেতর কাজ করছিল এক অদম্য উত্তেজনা। নারী মাত্রই গহনার্থতি দুর্বলতা থাকে, আর বাক্সটা দেখে মনে হচ্ছে এর ভেতরে বিশেষ কিছুই আছে। দ্বিধা সরিয়ে রিয়া কাপা কাপা হাতে মখমলের বাক্সটির ডালা খুলল। খোলার সঙ্গে সঙ্গেই কেবিনের কৃত্রিম আলোতেও ঝলমল করে উঠল বস্তুটি। রিয়ার চোখ ধাঁধিয়ে গেল। তার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা সেক্রেটারি নিজের বিস্ময় চেপে রাখতে পারল না। মুখ ফসকে বলে উঠল, ওয়াও ম্যাম, এ তো সেই রেয়ার ব্লু ডায়মন্ড নেকলেস, সেই দিন আকাশ স্যার যেটা নিয়ে কথা বলছিলেন। এটা তো দেখতে একদম অবিকল আসলের মতোই লাগছে, নাকি এটাই আসল? সেক্রেটারির কথায় রিয়ার কানে যেন গরম সীসা ঢেলে দেওয়া হলো। আকাশ, ওই অপদার্থ লোকটা এমন জিনিস কেনার সামর্থ্য রাখে? অসম্ভব। কিন্তু হারটার দিকে তাকিয়ে রিয়া স্তব্ধ হয়ে গেল। তার জহুরির চোখ, হিরে চিনতে তার ভুল হয় না। সে এক পলক দেখেই বুঝে গেল এটা কোনো কাঁচের টুকরো বা সাধারণ পাথর নয়। এটা একেবারে খাঁটি, দুর্লভ, রেয়ার ব্লু ডায়মন্ড হীরের হার, যার বাজার মূল্য কোটি টাকারও বেশি। রিয়ার মনের পর্দায় ভেসে উঠল রাহুলের মুখ, তার প্রেমিক, তার সবসময়ের সঙ্গী রাহুল। তবে কি রাহুল পাঠিয়েছে এটা? সেদিন আকাশ যখন হীরের হারের কথা বলছিল, তখন কি রাহুলের গায়ে লেগেছিল বিষয়টা? নিজেকে প্রমাণ করার জন্য রাহুল কি তার ব্যবসার সমস্ত জমানো পুঁজি দিয়ে এই হার কিনে পাঠালো? রিয়ার গাল লজ্জায় লাল হয়ে উঠল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক আত্মতৃপ্তির হাসি। তার মন বারবার বলছে এটা রাহুলের কাজ। আকাশের মতো একজন নিষ্কর্মা ঘরজামাইয়ের পক্ষে এটা কেনা 7 জন্মেও সম্ভব নয়। যার পকেটে সিগারেটের পয়সা থাকে না, সে কিনবে কোটি টাকার হার? হাস্যকর। মনে মনে রিয়া সিদ্ধান্ত নিল, আজ রাতের ফ্যামিলি গ্যাদারিং বা পারিবারিক অনুষ্ঠানে সে এই হারটিই পরবে। রায় পরিবারের ইতিহাসে সেই হবে প্রথম নারী যার গলায় শোভা পাবে এত দামি আর দুর্লভ এক অলঙ্কার।
অন্যদিকে শহরের এক নামী শপিং মলের ভেতরে আকাশ তখন বেশ বিপাকে। একের পর এক ব্র্যান্ডেড শোরুম ঘুরছে সে, কখনো রেমেন্ড, কখনো লুই ফিলিপ, কিন্তু কোনো স্যুটই তার মনে ধরছে না। সেলসম্যানরা তাকে দেখে নাক সিটকাচ্ছে, তার পরনে সাধারণ টি শার্ট আর জিন্স দেখে কেউ তাকে ঠিকমতো পাত্তাও দিচ্ছে না। কিন্তু তারা জানে না, আজকের আকাশ আর সেই অবহেলিত ঘর জামাই নয়, সে গাঙ্গুলি গ্রুপের বর্তমান মালিক, দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীর উত্তরাধিকারী। আকাশ আয়নায় নিজের দিকে তাকালো। তার পোশাকে আজ দারিদ্র্যের ছাপ থাকতে পারে, কিন্তু তার চোখে আজ এক অন্যরকম দৃঢ়তা। তার পোশাক হতে হবে তার নতুন পরিচয়ের মতোই রাজকীয়, আভিজাত্যে মোড়া। সাধারণ কোনো স্যুট তার এই নতুন সত্তাকে ধারণ করতে পারবে না। হতাশ হয়ে শেষমেশ আকাশ তার দাদুর পার্সোনাল সেক্রেটারিকে ফোন করল। এই সেক্রেটারিকে দেবনারায়ণ গাঙ্গুলি, আকাশের দাদু, বিশেষ করে তার নাতির জন্যই নিয়োগ করেছেন। ফোনের ওপাশ থেকে বিনীত স্বর ভেসে এলো, বলুন স্যার, আমি আপনার জন্য কি করতে পারি? আকাশ শান্ত গলায় বলল, আজ রাতে একটা পার্টি আছে, আমার একটা শ্যুট চাই, এমন কিছু যা আমার পরিচয় বহন করবে। মাত্র আধ ঘন্টারও কম সময়ে সেক্রেটারি এক অবিশ্বাস্য ব্যবস্থা করল। শহরের এক গোপন দর্জির কাছ থেকে আনা হলো এক বিশেষ প্যাকেট। গাঢ় নেভি ব্লু রঙের সেই লন্ডন ডিজাইনের স্যুটটি হাতে নিয়ে আকাশ শিহরিত হল। কাপড়ের টেক্সচার, সেলাইয়ের নিখুঁত ফিনিশিং, সবকিছুই চিৎকার করে বলছে এটি সাধারণ কোনো পোশাক নয়। ট্রায়াল রুমে ঢুকে স্যুটটি গায়ে জড়াতেই আকাশের চেহারা আমূল বদলে গেল। আয়নায় নিজেকে দেখে আজ আকাশের সত্যিই মনে হলো সে কোনো সাধারণ মানুষ নয়, সে এক বিশাল সাম্রাজ্যের অধিপতি। তার চওড়া কাঁধ, টানটান বুকে স্যুটটি যেন মিশে গেছে। তার চোখে মুখে ফুটে উঠেছে এক রাজসিক গাম্ভীর্য। স্যুটটি প্যাক করে আকাশ তার পুরনো ইলেকট্রিক স্কুটার চালিয়ে সোজা বাড়ির পথে রওনা দিল। স্কুটারটি পুরনো হতে পারে, কিন্তু চালকের আত্মবিশ্বাস আজ আকাশ ছোঁয়া। বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। আকাশ যখন বাড়িতে ঢুকল, তখন বসার ঘরে এক অদ্ভুত দৃশ্য। বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে আছে রিয়া, তার পরনে কালো রঙের এক জমকালো শাড়ি আর গলায় সেই নীল হীরের হারটি। আয়নার আলোয় হীরাটি থেকে বিচ্ছুরিত নীল আভা রিয়ার ফর্সা গলায় যেন এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। তাকে দেখাচ্ছে স্বর্গের অপ্সরার মতো, তার সৌন্দর্যে যেন চারকোনা চাঁদ লেগেছে। আকাশ দরজায় দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছিল। তার নিজের জমানো শেষ সম্বল দিয়ে কেনা উপহার আজ তার স্ত্রীর গলায় শোভা পাচ্ছে। রিয়াকে এত খুশি হতে দেখে আকাশের ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে সব অপমান ভুলে গেল মুহূর্তের জন্য। কিন্তু এই সুখ সইল না। আয়নায় আকাশের প্রতিবিম্ব দেখেই রিয়ার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল, যেন এক পচা শামুক দেখল সে। সে আকাশকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজের শাড়ির কুচি ঠিক করতে লাগল। রিয়া জানেই না যে এই হার আকাশের দেওয়া, তার বদ্ধমূল ধারণা এটা রাহুলের পাঠানো উপহার। আকাশ স্থির পায়ে এগিয়ে এসে খুব মায়া নিয়ে বলল, খুব সুন্দর লাগছে তোমাকে রিয়া। প্রশংসা শুনে রিয়া খুশি হওয়ার বদলে জ্বলে উঠল। সে বিরক্ত হয়ে বলল, তোমার কি মনে হয় আমি তোমার জন্য সেজেছি? এটা রাহুলের দেওয়া উপহার, ও জানে আমার চয়েস কি। তোমার মতো তো নয় যে পকেটে ফুটো পয়সা নেই অথচ বড় বড় কথা। আকাশের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিজের টাকায় কেনা উপহারের ক্রেডিট নিচ্ছে অন্য কেউ, আর সেই অপবাদ তাকেই শুনতে হচ্ছে। তবু সে চুপ করে রইল। পাশেই সোফায় বসে টিভি দেখছিলেন শাশুড়ি মল্লিকা দেবী। আকাশের হাতে কালো প্যাকেট দেখে তিনি কর্কশ গলায় চেঁচিয়ে উঠলেন, ওতে কি? তোমার জামা? যাও জলদি গিয়ে পাল্টে এসো, আমাদের হাতে মাত্র 10 মিনিট সময় আছে। তোমার জন্য আমি আবার দেরি করতে পারবো না। এমনিতেই তোমাকে নিয়ে যাওয়া মানে আমার সম্মানহানি। আকাশ কোনো কথা না বাড়িয়ে আমি এক্ষুনি আসছি বলে নিজের ঘরে চলে গেল। মল্লিকা দেবীর দেওয়া সময়ের মধ্যেই সে তৈরি হয়ে বেরিয়ে এলো। আকাশ যখন সিঁড়ি দিয়ে নামলো, তখন বসার ঘরের পরিবেশটা একটু থমকে গেল। মল্লিকা দেবী জুতো পরছিলেন। হঠাৎ মাথা তুলে তাকাতেই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। আকাশের পরনে সেই দামি লন্ডন স্যুট, ফিটিং, কালার আর আকাশের হাঁটার ভঙ্গি, সব মিলিয়ে আজ প্রথমবার তাকে ঘর জামাই আকাশ মনে হচ্ছে না। মনে হচ্ছে কোনো বনেদি ও অভিজাত পরিবারের সন্তান। মল্লিকা দেবী নিজের অজান্তেই মনে মনে ভাবলেন, ছেলেটাকে আজ একটু অন্যরকম লাগছে। কিন্তু অহংকার তাকে প্রশংসা করতে দিল না। তিনি মুখ বাঁকিয়ে বললেন, যাক, অন্তত আজ আমাদের মানটা ডোবাবে না। চলো, গাড়ি বের করো। গন্তব্য রায়ভিলা। শহরের এক প্রান্তে অবস্থিত রাজপ্রাসাদের মতো এই ভিলা। আজ এখানে পরিবারের এক বিশেষ গেট টুগেদার পার্টি। ভিলার পার্কিং লট দেখে মনে হচ্ছে কোনো লাক্সারি গাড়ির প্রদর্শনী চলছে। মার্সিডিজ, অডি, বিএমডব্লিউর ছড়াছড়ি। মল্লিকা দেবী আজ পরেছেন দানি সিল্কের শাড়ি, আর রিয়া সেই কালো ডিজাইনার শাড়িতে নীল হীরের হাড়ে সবার চোখ ধামিয়ে দিচ্ছে। গাড়ি থেকে নামতেই তারা মা মেয়ে সবার মনোযোগ কেড়ে নিলেন। সবাই তাদের ঘিরে ধরল প্রশংসা করার জন্যে। বরাবরের মতো আকাশকে কেউ পাত্তা দিল না। সে ড্রাইভারের মতো গাড়ি পার্ক করে একা পেছনে পড়ে রইল। এই একাকিত্ব তার দীর্ঘদিনের সঙ্গী। ভিলায় ঢোকার পর শুরু হলো আসল নাটক। কিছু মানুষ থাকে যারা অন্যকে ছোট করতে পারলেই পৈশাচিক আনন্দ পায়। রিয়ার মামা বিকাশবাবু, যিনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন, তিনি তাদেরই একজন। তিনি নিজেকে খুব বড় মনে করেন এবং আকাশকে দু চোখে দেখতে পান না।
হাতে দামি স্কচের গ্লাস নিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ আকাশের ওপর চোখ পড়ল তার। আকাশকে দেখেই তিনি উচ্চস্বরে যেন পুরো হলরুম শুনতে পায় এমনভাবে বলে উঠলেন, উফ, আমাদের ঘরজামাই আকাশ, বাহ, তোমাকে তো চেনাই যাচ্ছে না, এই প্রথম তোমাকে মানুষের মতো লাগছে। এই গলার স্বরে ছিল স্পষ্ট বিদ্রুপ। হলরুমের অনেকেই ফিক করে হেসে উঠল। আকাশ অপমানটা গায়ে মাখল না, সে শান্তভাবে হাসল। তার এই নির্লিপ্ত হাসি দেখে বিকাশ মামার গা আরও জ্বলে গেল। তিনি ভাবলেন, এই ছেলের এত সাহস। তিনি এগিয়ে এসে আকাশের স্যুটের কাপড়ে হাত বোলালেন, যেন কাপড়ের মান যাচাই করছেন। তারপর তাচ্ছিল্যের সুরে বললেন, এই স্যুটটা তো সস্তা সেলের মাল মনে হচ্ছে, তাই না? ফুটপাত থেকে কেনা? কত দাম? 500? 1000? কাপড়ের কোয়ালিটি তো একদমই থার্ড ক্লাস। আশেপাশে দাঁড়িয়ে থাকা আত্মীয়রা এবার শব্দ করে হেসে উঠল। রিয়া লজ্জায় মাথা নিচু করে ফেলল। সে আকাশকে কিছু টাকা দিয়েছিল একটা ভালো জামা কেনার জন্য। এখন তার মনে হচ্ছে আকাশ নিশ্চয়ই টাকা বাঁচানোর জন্য সস্তা কোনো দোকান থেকেই এই স্যুট কিনেছে এবং বাকি টাকা মেরে দিয়েছে। রাগে তার শরীর রিরি করে উঠল। স্বামীর অপমানে তার খারাপ লাগছে না, তার খারাপ লাগছে স্বামীর কারণে তার স্ট্যাটাস নষ্ট হচ্ছে বলে। বিকাশ মামা থামলেন না, তিনি আরও এক ধাপ এগিয়ে বললেন, শোনো আকাশ, বড়লোকদের পার্টিতে সস্তা স্যুট পরে এসে নিজেকে জোকার বানিও না। আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে। এতক্ষণ চুপ থাকলেও এবার আকাশ আর চুপ থাকতে পারল না। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সে শান্ত কিন্তু বরফের মতো ঠান্ডা গলায় বলল, মামা, আপনাকে নিরাশ করার জন্য দুঃখিত, কিন্তু এই স্যুটের জন্য আমি ফুটপাথে যাইনি। বিকাশ মামা অট্ট হাসিতে ফেটে পড়লেন, ওহো, তাই নাকি? তবে নিশ্চয়ই ভাড়ায় এনেছিস কোনো নাটকের দলের থেকে। এবার হাসির রোল আরও জোরালো হলো। মল্লিকা দেবী অপমানে লাল হয়ে গেলেন। তিনি দাঁতে দাঁত চেপে ফিসফিস করে আকাশকে বললেন, কথা বলতে না জানলে চুপ করে থাকো, গিয়ে কোনো কোনায় বসে পড়ো, আর তামাশা বাড়িও না। বিকাশ মামা এবার শিকার বদল করলেন। তিনি রিয়ার দিকে ফিরলেন। আকাশকে বাদ দে, ও তো ফকির, কিন্তু রিয়া, তুই তো রায়বাড়ির মেয়ে, তুইও কি কৃপণ হয়ে গেলি? এই যে গয়নাটা পরেছিস, এটা কি ইমিটেশন? চকচক করলেই তো আর শোনা হয় না, কাঁচের টুকরো গলায় ঝুলিয়ে এসেছিস নাকি? রিয়া ভীষণ অপমানিত বোধ করল। তার চোখ ফেটে জল আসার উপক্রম, কিন্তু সে চুপ করে রইল, কারণ বিকাশ মামা পরিবারের সবচেয়ে ধনী ব্যক্তি। তার মুখের উপর কথা বলার সাহস কারণেই। ঠিক সেই মুহূর্তে আকাশ এগিয়ে এলো। সে বিকাশ মামার ঠিক চোখের দিকে তাকিয়ে চোখের পলক না ফেলে বলল, আসলে মামা, আজ এই স্পেশাল অকেশনের জন্য আমি নিজের জন্য লন্ডন ডিজাইনার রেকার্দো টেস্কির কাস্টম মেড স্যুট বেছে নিয়েছি, আর এর জন্য আমি খরচ করেছি পুরো 6 লাখ টাকা। মুহূর্তের মধ্যে হলরুমে পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। হাসির শব্দ থেমে গেল। বিকাশ মামার চোখ কপালে উঠল। তিনি তোতলামি করে বললেন, কত? 6 লাখ? তোর মতো ভিখারির কাছে 6 লাখ টাকা কোথা থেকে আসবে? চুরি করেছিস? আকাশ মৃদু হাসল। সেই হাসিতে ছিল বিজয়ের আনন্দ। সে বলল, গাঙ্গুলি রক্তে চুরি নেই মামা, ফ্যামিলি অ্যান্ড ডিগনিটি কামস ফার্স্ট ফর মি। পরিবার এবং সম্মান আমার কাছে সবার আগে। সবাই শকড। আকাশের বাচনভঙ্গি, তার দাঁড়ানোর স্টাইল, সবকিছুতে এক অবিশ্বাস্য আত্মবিশ্বাস। এই আকাশকে তারা চেনে না। পরিস্থিতি সামাল দিতে বিকাশ মামা বিষয় ঘোরানোর চেষ্টা করলেন। তিনি রিয়ার দিকে হাত বাড়িয়ে গয়নাটা ধরতে চাইলেন। দেখি তো, তোর গয়নাটা? ওটাও নিশ্চয়ই 6 লাখই গল্প। আকাশ বিদ্যুৎ বেগে রিয়াকে নিজের দিকে টেনে নিল। তার চোখে তখন আগুন। সাবধান মামা, আপনার হাতে ওয়াইনের গ্লাস। আমার 6 লাখ টাকার স্যুট নষ্ট হলে সমস্যা নেই, কিন্তু আমার স্ত্রীর গলায় যে হারটা আছে তা অমূল্য। রিয়া সস্তা জিনিস পড়ে না। আকাশ সবার সামনে রিয়ার গলার হারের দিকে ইঙ্গিত করে ভরাট গলায় ঘোষণা করল, আপনারা কি এই নেকলেসটা চিনতে পারছেন? একে বলা হয় রিয়ার ব্লু ডায়মন্ড। মামা, আপনার পরনে ওই স্যুট আর হাতের রোলেক্স ঘড়ি সব মিলিয়েও এই একটা হাড়ের দামের সমান হবে না। সবাই মন্ত্রমুগ্ধের মতো রিয়ার গলার হাড়ের দিকে তাকিয়ে রইল। কেউ কেউ ফিসফিস করে বলল, আমি কি ভুল শুনলাম? এটা আসল ব্লু ডায়মন্ড, যার দাম কোটি টাকা? রিয়া আজ এক অদ্ভুত অনুভূতিতে আচ্ছন্ন। কিছুক্ষণ আগে সবাই তাকে নিয়ে হাসাহাসি করার উপক্রম ছিল, আর এখন আকাশের 2-4টি কথায় সে হয়ে উঠেছে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। তার গলার হারটি যে আসল এবং অত্যন্ত দামি, আকাশের কনফিডেন্স সেটা সবার কাছে প্রমাণ করে দিয়েছে। রিয়া নিজের অজান্তেই গর্বভরে হাড়ের ওপর হাত রাখল, কিন্তু পরক্ষণই তার মনে খটকা লাগলো। আকাশ জানল কি করে এটার দাম? আর 6 লাখ টাকার স্যুট? আকাশ কি মিথ্যে বলছে শুধু সম্মান বাঁচানোর জন্য, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? হলরুমের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক সেই সময় এক ভারী কণ্ঠস্বর শোনা গেল, সবাই চুপ করো, দিদিমা আসছেন। রায় পরিবারের বয়োজ্যেষ্ঠার রিয়ার দিদিমা লাঠিতে ভর দিয়ে রাজকীয় ভঙ্গিতে প্রবেশ করলেন। সবাই তাকে সম্মান জানিয়ে পথ ছেড়ে দিল। দিদিমা গম্ভীর মুখে বললেন, আমি এখানে আসার আগে একটা খুব নির্ভরযোগ্য খবর পেয়েছি। দেশের শেয়ার মার্কেটে তোলপাড় চলছে। গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তাদের নতুন সিইও নিয়োগ করেছে। খাবারের টেবিলে সবাই খাওয়া থামিয়ে দিল। গাঙ্গুলি গ্রুপ, যাদের সাথে বিজনেস ডিল করার জন্য মল্লিকা দেবী আর বিকাশ মামা বছরের পর বছর ধরে মুখিয়ে আছেন, এই ডিলটা পেলে তাদের ডুবন্ত কোম্পানি আবার ভেসে উঠবে। দিদিমা যোগ করলেন, শোনা যাচ্ছে নতুন সিইও খুব কম বয়সী, একদম আমাদের রিয়ার বয়সের, এবং হয়তো আগামী 2-3 দিনের মধ্যেই অফিসিয়ালি তার নাম ঘোষণা করা হবে। আমাদের এই সুযোগটা নিতে হবে। গাঙ্গুলি গ্রুপের নতুন বসের সাথে সম্পর্ক ভালো করতে পারলে আমাদের কোম্পানিও ঘুরে দাঁড়াবে। সবাই উত্তেজিত হয়ে আলোচনা শুরু করল যে কিভাবে নতুন সিইওর সাথে যোগাযোগ করা যায়। বিকাশ মামা বুক ফুলিয়ে বললেন, চিন্তা করো না, আমি খোঁজ নেব কে এই ছোকরা। আমার অনেক সোর্স আছে লন্ডনে,
আমি ঠিক বের করে ফেলব। মল্লিকা দেবী বললেন, হ্যাঁ দাদা, তুই একটু দেখ, ওই নতুন সিইওকে আমাদের হাতে পেতেই হবে, তাকে আমাদের ডিনারে ইনভাইট করতে হবে। টেবিলের এক কোণায় বসে আকাশ চুপচাপ নিজের প্লেটের দিকে তাকিয়ে খাচ্ছিল। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। কেউ জানে না তারা যে নতুন সিইওর কথা বলছে, যার সাথে দেখা করার জন্য তারা এত ব্যগ্র, সে তাদের সাথেই একই টেবিলে বসে আছে। সেই অবহেলিত, অপমানিত ঘরজামাই আকাশই হল গাঙ্গুলি গ্রুপের পরবর্তী সম্রাট। রিয়া হঠাৎ আকাশের দিকে তাকাল। তার মনে হল আকাশের মধ্যে কিছু একটা বদলে গেছে। আজ সে যেভাবে মামাকে জবাব দিয়েছে, যেভাবে ৬ লাখ টাকার স্যুটের কথা বলেছে, সবই কেমন যেন অবিশ্বাস্য। আর এই হার, সত্যিই কি এটা রাহুলের দেওয়া, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? গাঙ্গুলি গ্রুপের সিংহাসনে বসার পর আকাশ কি পারবে তার পরিবারের সামনে নিজের আসল পরিচয় তুলে ধরতে, নাকি গোপন পরিচয় বজায় রেখেই সে তার শত্রুদের এক এক করে শায়েস্তা করবে? মল্লিকা দেবী আর বিকাশ মামা যখন জানবেন তারা কাকে অপমান করেছেন, তখন তাদের দশা কি হবে? আর রিয়া, সে কি বুঝতে পারবে তার আসল হিরোকে? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য।